আমার বিয়ের আজ ৩ বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম। আসসালামু আলাইকুম। আমি নওরিন নুজা। নুজা গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম। আমি এটা শুনে হতবাক হয়ে ওনাদের দিকে তাকাই। ভাই, এমন ফ্রেন্ড থাকার চেয়ে তো শত্রু অনেক ভালো। এত কিছু করার পরও আরিজ কিছু করছে না। ওদের রাগ দেখাচ্ছে না বটে, তবে সেটা রাগের মতো নয়। সত্যি ছেলেদের বন্ধুত্ব এমনই। মাইসা এগুলো শুনেও বলে, আমি এসব কিছু জানি না। আমি আপনাকে নিয়ে এসেছি, আমার স্কুটির চার্জ গেছে, এর জন্য টাকা দিন। আরিজ দাঁত চেপে রেজওয়ানের দিকে গিয়ে ওনার পকেট থেকে নিজের ওয়ালেট নিয়ে মাইসার দিকে কিছু ডলার এগিয়ে দিয়ে বলে, নিন মিস থরথরি, টাকার জন্য তো আপনার মরণ হয়ে যাচ্ছিল, টাকাটা নিন। মাইসা এগুলো নেয় না, নাক মুখ কুঁচকে বলে, এত টাকা হয়নি, আমার 100 হয়েছে, 100 দিন। আরিজ এটা শুনে বলে, আমার কাছে খুচরো নেই। মাইসা বলে, আচ্ছা যান, মাফ করে দিলাম। আমি আর একটা কথা মাইসাকে বলতে না দিয়ে ওর হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে বলি, ভাই এবার তুই টাকার হিসেব বাদ দে, আমার নূরকে খুঁজে পাচ্ছি না, কিছু কর। মাইসা এটা শুনে হাঁ হয়ে বলে, কি বলতেছিস কি, ওকে কিভাবে হারালি? পিছন থেকে রেজওয়ান হাততালি দিয়ে ওঠেন, মানে সবাইকে নিজের দিকে তাকানোর জন্য এমন করেন। উনি বলেন, সবাই চলো আমরা সবাই মিলে একটু খুঁজি। ওনার কথায় আমরা সবাই মাথা নাড়াই। রেজওয়ান দীর্ঘ শ্বাস ফেলে নিজের হুডি খুলে কোমরে জড়িয়ে নিলেন। হয়তো এমনিই খুলেছেন, কিন্তু আমার দিক থেকে দেখলে হুডির নিচে পড়া কালো স্কিন ফিট গেঞ্জির তলায় ওনার বডি স্ট্রাকচার একদম পিক পারফেকশন। শার্প শোল্ডার, ক্লিন কাট অ্যাবস, বাইসেপ, সব কিছু এমনভাবে হাইলাইট মনে হচ্ছে গেঞ্জিটা ওনার জন্যই বানানো হয়েছে। চোখ আটকে গেছে অল্পের জন্য, আমার না চাইলেও আটকে যায়। কতকটা অ্যান্ট্রাপ ওনার। ছাটা জিম বিল্ড বডিটা একদম নজর কাড়ার মতো, শার্প শোল্ডার আর ক্লিন স্টাইল, এমনকি অ্যাবসের হালকা আউটলাইন পর্যন্ত গেঞ্জির তলায় স্পষ্টই দেখা যাচ্ছে। আমি জানি না কেন অবাধ্য চোখ আমায় শুধু ওনার দিকেই যাচ্ছে। আরে আমার চোখ এমন কেন? এই হাজারো চিন্তার ভেতরেও কেন এই একজন মানুষ এতটা স্পটলাইট করছে? আচ্ছা, এখন কি সত্যি হুডি খোলার দরকার ছিল? বিড়াল খোঁজার নাম করে মানুষ পাগল করার প্র্যাকটিস করেছেন না তো উনি? উনার বাইপেস একটু নড়লেই আমার চোখ নিজে নিজে ট্রাক করে নেয়। দূর, আর ভালো লাগে না এসব। এই চোখ খুলে হাত দিয়ে নিয়ে মন চাচ্ছে। হাত থেকে বুক সব জায়গায় টান টান ত্বক আর ঘামের হালকা চকচকে একটা গ্লো ওনার বডিতে। ছি ছি নুজা, তুই এমন কেন হচ্ছিস রে দিন দিন? সব মন দেখি একেবারে তলানিতে। আমি এইভাবে একজন পুরুষের দিকে তাকাচ্ছি কেন? ভাগ্যিস কেউ দেখছে না, না হলে বেহায়া তামাকটা চোখে লাগিয়ে দিত। এই চিন্তার দুনিয়া থেকে বের হয়ে আবার বাস্তবে ফিরি। চারদিকে চোখ বুলিয়ে খুঁজতে থাকি আমার নূরকে। আমরা সবাই খুঁজছি, আমি, রেজওয়ান, মাইসা, রোজা, তারিফ, এরিফ, আরিজ, সবাই। মনের ভেতর এক ধরনের ভরসা জেগে আছে আমার। আমরা কেন জানি না মনে হচ্ছে ঠিক পাবো আমি আমার নূরকে। এখন রাত হয়তো 11টার মতো। আমি বেলকনির এক কোণে বসে আছি, হাঁটুতে মুখ গুজে। মনটা বড্ড খারাপ, বড্ড মন চাচ্ছে হাউমাউ করে কাঁদতে। নূরকে খুঁজে পাইনি। আমার মায়ের শেষ চিহ্ন ছিল। আমার সবচেয়ে আপন প্রাণীটাও আজ আমায় ছেড়ে চলে গেল। আমার নিয়তি আমায় শুধু শূন্য করে দিচ্ছে, শুধুই শূন্য। নিজে না চাইতেও আমার চোখ বেয়ে পানি পড়ছে। আমি সহজে কাঁদি না, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন। আমি নিজেকে বুঝিয়ে নিই। আমি নিজের চোখে পানি ফেলি না, কারণ আমি বিশ্বাস করি এই চোখের পানি রবের ভয়ে আর তার ভালোবাসার জন্যই পড়া উচিত, অন্যথায় তা ফেলা শুধুই একটা বোকামি। কিন্তু এই আমিও আজ কাঁদছি, তবুও নিজের বিড়ালের জন্য। হয়তো ভাববেন আমি বাচ্চামি করে বা আবেগে কাঁদছি। না, আমি আবেগে কাঁদছি না, আমি ভালোবাসার টানে কাঁদছি। আমার কিছুতেই মন বসছে না, কিছুতেই না। গলা দিয়ে খাবার অবধি নামছে না। এই মাগরিব আর এশার নামাজ আমি অনেক কষ্টে পড়েছি। যখনই জায়নামাজের সামনের দিকে নজর পড়ে আর ওকে দেখতে পাই না, তখনই মনটা খবলে ওঠে। আমি কিছুতেই নিজেকে বোঝাতে পারছি না। আমি ব্যর্থ নিজেকে বোঝাতে। আজ 7টা অবধি আমরা সবাই খুঁজেছি। অফিসের প্রতিটি ফ্লোরে,
কিচেনে, স্টোর সব খুঁজেছি, অফিসের বাইরেও খুঁজেছি, কিন্তু পাইনি। অফিসের ভেতরের প্রতিটি সিসিটিভি চেক করেছি, কিন্তু পাইনি। তবে শেষবার শুধু ওকে দেখা গেছে অফিস থেকে বেরিয়ে আসতে। আমার ভয় করছে অফিস থেকে বেরিয়ে এসে ওনা রোডে চলে গেল। রোডে গেলে কি ও বেঁচে থাকবে? এত গাড়ি চলাচল, না আমার পক্ষে আর ভাবা সম্ভব হচ্ছে না, আর সম্ভব না। তখনই হঠাৎ রেজওয়ানের গলা শুনতে পাই। উনি মৃদুস্বরে আমায় ডেকে দেন, নুজা। আমি মুখ তুলি না, কারণ আমি কাঁদছি, আর আমি চাই না কেউ আমার দুর্বলতা জানুক, অন্তত রেজওয়ান তো নয়। রেজওয়ান আবার ডাক দেন, নুজা। আমি ঢোক গিলে গলা পরিষ্কার করে ধীরে ধীরে মাথা তুলে তাকাই ওনার দিকে। উনি আমার সামনেই দাঁড়িয়ে আছেন। নুজা যেই না মুখ তুলে ওর দিকে তাকায়, সাথে সাথে রেজওয়ানের ভেতরটা ধক করে ওঠে। নুজার ফর্সা মুখখানা লাল হয়ে গেছে, চোখ জুড়ে পানি, ঠোঁট জোড়া অল্প অল্প কাঁপছে, নাক আর চোখ অতিরিক্ত লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে টোকা দিলে রক্ত পড়বে। রেজওয়ান বেশ বুঝতে পারছে এই মেয়ে কেঁদেছে। রেজওয়ান স্বপ্নেও ভাবেনি নুজার মতো মানুষ এতটা একটা বিড়ালের জন্য কাঁদবে। রেজওয়ান নুজার সামনে এক হাঁটু গিরে বসে। আমি নিজের চোখ মুখ মুছে নেই। রেজওয়ান আমার সামনে বসে আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, তুমি কাঁদছো? ওনার এ প্রশ্নে আমি ইতস্তত বোধ করি। বিষয়টা খারাপ। উনি আমায় কাঁদতে দেখে প্রশ্ন করলেন, অর্থাৎ এখন উনি হয়তো আমায় দুর্বল ভাবছেন, কিন্তু আমি নিজেকে কারো সামনে দুর্বল প্রমাণ করতে চাই না। আমি মাথা নাড়িয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলি, কই না তো, এমনি একটু কষ্ট হচ্ছিল আর কি। এ বলি আমি মাথা নিচু করে নিই, কারণ আর কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। আমার গলা ধরে এসেছে প্রায়, আমার চোখে পানি পড়ে যাবে। রেজওয়ান এটা শুনে ফুস করে শ্বাস ফেলেন, নিজের হাত বাড়িয়ে আমার দুই গাল রাখেন। গা জ্বলে ওঠে আমার। গালে কেন হাত রেখেছেন উনি? আমায় ছোঁয়ার সাহস হয় কি করে ওনার? আমি অনুমতি দিয়েছি নাকি ওনাকে টাচ করার?